বর্তমানে যারা ক্ষমতাসীন এরা তো অন্তর্বর্তী সরকার বা এর আগেও যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, তো আমরা দেখেছি যে তারা হলো যে সিন্ডিকেটের কাছে হলো জিম্মি। এখন আমরা দেখলাম যে তাদের যে উপদেষ্টা পরিষদ আছে, এক একজন উপদেষ্টা এক এক ধরনের কথা বলে। আজকে দেখলাম যে একজন উপদেষ্টা বলেছেন যে ৩ বছর সময় দিতে হবে তাদেরকে নির্বাচনের জন্য। তো এখন ৩ বছর সময় কেন লাগবে? আমাদের যে নির্বাচনী ব্যবস্থাপনা এটা নির্বাচন নিয়ে আমরা দেখেছি যে ক্ষমতাসীনরা সবসময় হচ্ছিল নির্বাচনকে প্রভাবিত করে, এবং বাংলাদেশে ক্ষমতাসীনদের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনেই ক্ষমতাসীনরা প্রভাবিত করেছে। দেখুন, আমার হলো যে বর্তমানে যারা ক্ষমতাসীন এরা তো অন্তর্বর্তী সরকার বা এর আগেও যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, তো আমরা দেখেছি যে তারা হলো যে সিন্ডিকেটের কাছে হলো জিম্মি। মানে সিন্ডিকেট হলো যে আমাদের, আপনি বলেন যে এই যে চাল ডাল বা নিত্যপণ্য যেগুলো, এগুলো যারা হয়তো কিছু দেশে উৎপন্ন হয়, আবার কিছু হলো আমদানি করে আমাদের ঘাটতি মেটাতে হয়। তো প্রথমে আপনাকে দেখতে হবে যে আমাদের দেশে যে আমাদের যে কৃষি মন্ত্রণালয় আছে বা খাদ্য মন্ত্রণালয় আছে, এবং কৃষি মন্ত্রণালয়ের কাজ কি? যে কৃষি মন্ত্রণালয় দেখবে যে আমাদের যে নিত্য যে কনজিউমার গুডস যেগুলো হচ্ছে আমাদের ভোগ্যপণ্য, যেমন চাউল ডাল গম, তারপরে হচ্ছিল ভুট্টা, তো এগুলোর আমাদের চাহিদা কত, আলু আমাদের চাহিদা কতটুকু, উৎপাদন কতটুকু। এখন সবসময় বলে আসছে যে আমাদের নাকি আলুর উৎপাদন 1,20,00,000 টন। তো এখন আর আমাদের হলো চাহিদা হলো 75 থেকে 80 লক্ষ টন। তাহলে 40 লক্ষ টন আলু যদি উদ্বৃত্ত হয়, তাহলে আমাকে দেখা যাচ্ছে যে আমি আলু ইম্পোর্ট করছি। এটা হচ্ছিল যে সমন্বয়ের অভাব। আমরা সরকারি হয়তো জানে না যে সরকারের যারা নীতি নির্ধারক পর্যায়ে যারা আছেন, মন্ত্রণালয় পর্যায়ে যারা আছেন, যে আমাদের কোন পণ্যের কতটুকু চাহিদা, মানে কতটুকু, ধরেন আমাদের যে এক বছরে আমাদের যে বাংলাদেশের যে জনসংখ্যা আছে, এই জনসংখ্যা অনুযায়ী আমাদের যে চাউলের কতটুকু চাউল প্রয়োজন, বা আমাদের কতটুকু আলুর প্রয়োজন, কতটুকু গমের প্রয়োজন, কতটুকু তেলের প্রয়োজন, এই ধরনের পরিসংখ্যান সরকারের পক্ষ থেকে যেটা দেওয়া হয়, এই পরিসংখ্যানটা সঠিক না। মানে তথ্য ঘাটতি তো অবশ্যই আছে। আর আরেকটা হচ্ছে, দেখেন বাংলাদেশের ভূমি কিন্তু অত্যন্ত উর্বর। যে পেঁয়াজ আমরা দেখেছি যে আমাদের পেঁয়াজ নিয়ে যখন সংকট দেখা দিল, তখন এখানে কিন্তু অভ্যন্তরীণভাবে প্রচুর পেঁয়াজ উৎপাদন হলো, এবং কৃষকরাও পেঁয়াজ উৎপাদনে উৎসাহী হলো, এবং দেখা গেল যে আমাদের যখন যে পেঁয়াজের ভরা মৌসুম, তখন দেখা গেলো যে পেঁয়াজের দাম খুবই নিম্ন পর্যায়ে চলে এসেছে। তারপরে আমরা দেখলাম যে এবার 1 মাস বা 1.5 মাস পরে আবার দেখলাম যে না, পেঁয়াজের মানে উচ্চ মূল্য এবং পেঁয়াজ আমদানি করতে হচ্ছে। আমার কথা হচ্ছে যে বাংলাদেশের ভূমি উর্বর, এবং আমাদের অনেক ভূমি কিন্তু এখনও কিন্তু পতিত থাকে। আমরা যদি সঠিক নীতি প্রণয়ন করে আমাদের কোন পণ্যের চাহিদা কতটুকু এবং অভ্যন্তরীণভাবে আমরা কতটুকু প্রয়োজন মেটাতে পারবো, এবং আমদানির মাধ্যমে কতটুকু প্রয়োজন মেটাতে পারবো, এটা আপনার মন্ত্রণালয়ের আপনি সচিবকে বলেন বা যুগ্ম সচিব বলেন বা অতিরিক্ত সচিব বলেন বা মন্ত্রীর দায়িত্বে যিনি আছেন, আপনি জিজ্ঞাসা করেন না, বলতে পারবেন না। এখন দেখা হচ্ছে, শুনেন, আমাদের ধরেন আমি তো সরকারি চাকরিতে ছিলাম। এখন বাংলাদেশের সাথে উপমহাদেশের অন্যান্য দেশের পার্থক্য হলো যে তাদের ধরেন এই যে কৃষি মন্ত্রণালয় বলেন, খাদ্য মন্ত্রণালয় বলেন, যোগাযোগ মন্ত্রণালয় বলেন, যারা সেখানে যাদেরকে পদায়ন করা হয়, এরা হচ্ছে সবাই বিশেষজ্ঞ। এখানে দেখা যাচ্ছে আমার হচ্ছে যিনি কৃষি মন্ত্রণালয়ে আছেন, 2 বছর কৃষি মন্ত্রণালয়ে থাকার পরে তিনি বদলি হয়ে যাচ্ছেন হচ্ছিল মৎস্য মন্ত্রণালয়ে, সেখান থেকে আবার বদলি হয়ে যাচ্ছেন হচ্ছিল তিনি সমবায় মন্ত্রণালয়ে। কোনো ধরনের ধরেন এই ধরনের যদি এক ব্যক্তিকে যদি ধরেন তার যদি মানে এক্সপার্টাইজ ডেভেলপ করলো, ডেভেলপ করার সাথে সাথে আপনি তাকে অন্য জায়গায় নিয়ে গেলেন। আপনি নেপালে যান, আপনি শ্রীলঙ্কায় যান, আপনি ভারতে যান, এবার পাকিস্তানে যান, আপনারা দেখবেন যে মন্ত্রণালয়ে যিনি মুখ্য দায়িত্বে যিনি আছেন এবং তার অধীনস্থ যারা আছে সবাই হচ্ছিল স্বক্ষেত্রে হচ্ছিল বিশেষজ্ঞ। কিন্তু আমরা বাংলাদেশে কিন্তু এটা আমরা করতে পারি না। এটা আমরা দেখছি, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আসলে এর পরিবর্তনটা কতটুকু দেখছেন আপনি? না, বর্তমান প্রেক্ষাপটে এটা তো ধরেন একটা অন্তর্বর্তী সরকার, এই সরকারের একমাত্র দায়িত্ব এবং মৌলিক দায়িত্ব হচ্ছিল একটা, মানে ওই যে একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করার জন্য। এখন আমরা দেখলাম যে তাদের যে উপদেষ্টা পরিষদ আছে, এক একজন উপদেষ্টা এক এক ধরনের কথা বলে। আজকে দেখলাম যে একজন উপদেষ্টা বলেছেন যে 3 বছর সময় দিতে হবে তাদেরকে নির্বাচনের জন্য। তো এখন 3 বছর সময় কেন লাগবে? আমাদের এখানে যখন সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের আগমন ঘটেছিল, তাকে 90 দিন সময় দেওয়া হয়েছিল, এবং 90 দিনের মধ্যে ওই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করে তারপরে হচ্ছিল যারা নির্বাচনে বিজয়ী হয়েছে তাদের কাছে তারা ক্ষমতা হস্তান্তর করেছেন, এবং তারা সঠিক নির্বাচনও করেছিলেন, এবং রাষ্ট্র কিন্তু যারা এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছিলেন তারা সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। তো ওনাদের তো একদিন মানে ওনার তো ওই ম্যান্ডেট তো নাই। এখন উনি যে বলে যে আমি সংস্কার করব, কি সংস্কার উনি করবেন? এখন যদি ওনারা যে সকল সংস্কার করতে যাচ্ছেন, আগামীতে নির্বাচনের মাধ্যমে যারা বিজয়ী হবে তারা যদি এই সংস্কারকে যদি যদি না করে, তাহলে তো এটা পণ্ডশ্রম বা বৃথাশ্রম ছাড়া অন্য কিছু না। আমি আপনাকে একটা উদাহরণ দিই। শাহাবুদ্দিন সাহেব
28টা কমিশন করেছিল, 28টা কমিশন 28 ধরনের সুপারিশ দিয়েছিল। পরবর্তীতে যারা এই 1990 সালের নির্বাচনে 91তে নির্বাচনে বিজয়ী ক্ষমতাসীন হলেন, 91 নির্বাচনে তারা একটা সুপারিশও তারা কিন্তু কার্যকর মানা বা- হয়নি, মানা হ্যাঁ, না করে নাই। তাহলে এই ধরনের মানে তাহলে এটা তো হচ্ছিল এই যে একটা যে কমিশন করা হচ্ছে, এনারা কমিশন করেছেন, ওনারা 10টা কমিশন করেছেন, এক একটা কমিশনের পিছনে কি পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে আপনি সেটা দেখেন। কার অর্থ এটা? আমার এবং আপনার অর্থ, জনগণ প্রদত্ত করের অর্থ। তাহলে আপনি কমিশন করলেন, আপনার এই যে সুপারিশ দিবেন, এই সুপারিশ আগামীতে যারা ক্ষমতাসীন হবে তারা যদি এই সুপারিশ গ্রহণ না করে, তাহলে তো এটা তো একদম হচ্ছিল দ্য মানি থ্রোন ইন দ্য ওয়াটার, এবং এটা হচ্ছিল পণ্ডশ্রম। আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই। 111 গভর্নমেন্ট 122টা অর্ডিন্যান্স করেছিল। তো পরবর্তীতে যারা ক্ষমতাসীন হলো তারা 44টা অর্ডিন্যান্সকে আইনে পরিণত করলো, 78টা অর্ডিন্যান্সকে আইনে পরিণত করে নাই। তো এটা তো ধরেন পণ্ডশ্রম বা বৃদ্ধাশ্রম। তা আমি এমন কোনো কাজে আমার শ্রম দেব না, বা এমন কোনো কাজে আমার রাষ্ট্রীয় অর্থ ব্যয় করব না যেই অর্থ ব্যয় ফলপ্রসূ হবে না। না, আপনার কাছে কি মনে হয় ইকতেদার ভাই, মানে 2024-এ যে গণ অভ্যুত্থানটা হলো, এটার আসলে মূল আকাঙ্ক্ষার জায়গাটা আসলে কি? না, মূল আকাঙ্ক্ষা হচ্ছিল বাংলাদেশে হচ্ছিল যে একটা বিতর্ক ছিল, এবং এটাই হচ্ছিল যে একটা সরকারের মেয়াদ অবসান পরবর্তী কোন ধরনের সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং আমাদের যে নির্বাচনী ব্যবস্থাপনা যেটা, এটা নির্বাচন নিয়ে আমরা দেখেছি যে ক্ষমতাসীনরা সবসময় হচ্ছিল নির্বাচনকে প্রভাবিত করে, এবং বাংলাদেশে ক্ষমতাসীনদের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনেই ক্ষমতাসীনরা প্রভাবিত করেছে, এবং ক্ষমতাসীনদের অধীনে কোনো নির্বাচনেই হচ্ছিল বিরোধীরা জয়লাভ করতে পারে নাই। তাহলে এটাই হচ্ছিল বাংলাদেশের একমাত্র বিরোধ ছিল, এবং এই বিরোধের একদা এটার অবসান হয়েছিল। তো এখন এই যে জন অভিপ্রায় বা জন আকাঙ্ক্ষা এবং স্বতঃস্ফূর্তভাবে যে এটা যে বলা হচ্ছে যে মানে এটা হচ্ছিল যে বৈষম্য বিরোধী ছাত্রদের যে আন্দোলন বা বিপ্লব, এটা কেউর একক অবদান নাই বা কেউর একক বিপ্লব না। দেশের আপামর জনমানুষের সমর্থনে এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, জনমানুষের সমর্থন ছিল। যেটা সাইফুল ভাই যেটা বলেছেন যে আমাদের জনমানুষের যে অভিপ্রায় বা জনমানুষের যে আকাঙ্ক্ষা যে এই অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের ছিল, আমরা সবাই আশা করেছিলাম যে ওনাদের আগমন পরবর্তী আমাদের এখানে ওনার একটা দ্রব্যমূল্যের ব্যাপারে বলেন, আইন শৃঙ্খলার ব্যাপারে বলেন, স্বস্তি দিবেন, কিন্তু ওনারা মানে এ যাবৎকাল পর্যন্ত এটা দিতে পারেন।